আজকের এই ভিডিওটায় আমরা ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য যে টেস্ট পেপার রয়েছে 2023-24 সালের, সেই টেস্ট পেপার থেকে একটা পেজের আনসিন সলভ করব এবং সেই পেজেরই একটা গ্রামার সলভ করব। তো ফার্স্টে আমরা টেক্সটটা পড়ে ফেলি। তো পেজ নাম্বার হচ্ছে 277-278 পেজ। 277 পেজে গ্রামার রয়েছে, 278 পেজে আনসিন রয়েছে। আমরা ফার্স্টে আনসিনটা সলভ করব, আনসিনটা পড়বো, পড়ে মানে বুঝবো, সেগুলোর কোয়েশ্চেন আনসার কিভাবে লিখতে হয় সেগুলো দেখে নেব। তারপরে আমরা গ্রামার কোয়েশ্চেনগুলো সব সলভ করবো এক এক করে। তাহলে আমরা এখন ফার্স্টে আনসিন টেক্সটটা পড়ছি। তো বলছে কি, ডিউরিং দ্য মিডল এজেস, মধ্যযুগীয় সময়, যখন মধ্যযুগ চলছিল সেই সময়, অ্যালেগরি ওয়াজ দ্য মোস্ট পপুলার ফর্ম অফ লিটারেচার। লিটারেচারের সব থেকে পপুলার ফর্ম ছিল, সব থেকে পপুলার যে জনপ্রিয় ধরন ছিল সেটা হচ্ছে অ্যালেগরি। অ্যালেগরি হচ্ছে রূপকধর্মী কবিতা বা রূপকধর্মী গল্প, যেখানে বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে বা বিভিন্ন কোনো ঘটনাকে তুলে ধরে একটা কোনো মূর্ত বা একটা কোনো কোনো বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে প্রকাশ করা হয়। মানে কোনো ক্যারেক্টারের মাধ্যমে বা কোনো ঘটনার মাধ্যমে কোনো একটা বিমূর্ত আইডিয়াকে প্রকাশ করা হয়, সেটাকেই বলা হয় রূপকধর্মী গল্প বা কবিতা। তোমরা বাংলায় পড়ে থাকবে বা এমনি গল্পের বই পড়ার অভ্যেস থাকলেও বিভিন্ন গল্পের বইতে দেখে থাকবে এরকম রূপকধর্মী কবিতা, যেখানে ক্যারেক্টারের মাধ্যমে বা কোনো ঘটনার মাধ্যমে কোনো ইনসিডেন্ট তুলে ধরে একটা কোনো আইডিয়াকে, একটা কোনো ধারণাকে সকলের সামনে প্রকাশ করা হয়। ডাইরেক্টটা প্রকাশ করে সেই ক্যারেক্টার বা ঘটনার মাধ্যমে প্রকাশ করা হয়। তো মধ্যযুগের টাইমে এই অ্যালেগরি ছিল লিটারেচারের সব থেকে জনপ্রিয় মাধ্যম। অ্যালেগরির একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হলো জর্জ অসওয়েলের অ্যানিমালস ফার্ম বলে। তো অ্যানিমালস ফার্মে দেখাচ্ছে সমস্ত জন্তু জানোয়াররা একত্রিত হয়ে, শক্তিবদ্ধ হয়ে, জোটবদ্ধ হয়ে শক্তি সংগ্রহ করে মানুষদের হারিয়ে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি ব্যাপার যেটা ছিল, যেটা বোঝানো হয়েছিল, সেটা হচ্ছে রাশিয়ান বিপ্লবকে বোঝানো হয়েছিল। রাশিয়ায় যে বিপ্লব ঘটেছিল, আন্দোলন ঘটেছিল, সেই সময়টাকে বোঝানো হয়েছিল। সেখানে কি হয়েছিল, মনার্কি মানে রাজতন্ত্রের অবসানে গভর্নমেন্ট, সরকার একটা সমাজতান্ত্রিক রূপ ধারণ করেছিল। রাজতন্ত্রকে অবসান করা হয়, ভেঙে দেওয়া হয় এবং একটা সমাজতন্ত্রী রূপ ধারণ করে সরকার। তো সেই ঘটনাটাকেই বিভিন্ন জন্তু জানোয়ারের মাধ্যমে, মানুষের মাধ্যমে তুলে ধরা হয়। এটাই ছিল রূপকধর্মী গল্প, একটা জর্জ অসওয়েলের লেখা অ্যানিমাল ফার্ম। তোমরা দেখতে পারো, সুন্দর এটা গল্পটা। তো যাই হোক, আমরা আবার গল্পে ফিরে আসি। তো বলছে কি, দ্য অ্যালেগরি রাইটার্স সট টু কংক্রিটাইজ দ্য অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। যারা এই অ্যালেগরি রাইটার ছিলেন, তারা কি বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে, বিমূর্ত আইডিয়াকে একটা শক্ত ভিত দিতে চাইছিলেন। It was in great vogue in the Elizabethan age. এলিজাবেথান এজে এই যে রূপকধর্মী গল্প বা কবিতা, এটা খুব জনপ্রিয় ছিল, খুব ট্রেন্ডি ছিল তখনকার দিনে। এটাই চলছিল এলিজাবেথান এজে। তো ইন ভোগ মানে হচ্ছে জনপ্রিয়, যেটা ট্রেন্ডি খুব। Any piece of literary work without allegorical flavor was considered to be an unworthy one. মানে যে কোনো লিটারারি ওয়ার্কই হোক না কেন, তাতে যদি এই অ্যালেগরি, রূপকধর্মিতা না থাকতো, তাহলে সেই লিটারেচারটা, সেই সৃষ্টিটা কোনো সেরকম কিন্তু গুরুত্ব পেত না। ইন ফেয়ারি কুইন, স্পেন্সার হ্যাজ ফলোড দিস মাচ পপুলার মিডিয়েভাল ট্র্যাডিশন উইথ পারফেক্ট ফাইডেলিটি। স্পেন্সার ফেয়ারি কুইন লিখেছিলেন, সেখানে তিনি এই যে রূপকধর্মিতা, যেটা এই যে অ্যালেগরিক্যাল যে ফ্লেভারটা, তো এই রূপকধর্মিতাটা, এই ব্যাপারটা ফেয়ারি কুইনে তিনি খুব সততার সাথে কিন্তু মেনটেন করেছিলেন। হি গেভ ভেন টু দ্য স্পিরিট অফ হিজ এজ থ্রু দ্য মিডিয়াম অফ অ্যালেগরি। তিনি তার এজ, তার সময়কার যে স্পিরিটটা ছিল, যে উন্মাদনাটা ছিল, যে জিনিসটা চলছিল তার সময়তে, তার যুগে, সেই জিনিসটাকে তিনি খুব ভালোভাবে প্রকাশ করেছিলেন এই অ্যালেগরিক্যাল পোয়েম, গল্প, কবিতা এগুলোর মাধ্যমে। দ্য এলিজাবেথান এজ ওয়াজ অ্যান এজ অফ মাল্টিফেরিয়াস কমপ্লেক্সিটিস। এলিজাবেথান এজে অনেক ধরনের সমস্যা চলছিল, ওই যুগটায় অনেক ধরনের সমস্যা ছিল, সামাজিক দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক, পলিটিক্যাল দিক থেকে হোক, রাজনৈতিক দিক থেকে হোক, বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত ছিল এলিজাবেথান এজ। ইন দিস এজ, এই সময়টায় উই নোটিস দ্য ক্রস কারেন্টস অফ টু
two significant movements, Renaissance and Reformation. এই সময় আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ মুভমেন্ট দেখতে পাই যারা একে অপরের সাথে মিলেমিশে যাচ্ছিল। একটা হচ্ছে রেনেসা, হিস্ট্রিতে পড়ে থাকবে, নবজাগরণ, আর একটা হচ্ছে রিফর্মেশন, পুনর্গঠন হচ্ছিল সবকিছু। Now this allegory was considered to be a perfect medium for the expression of the spirit of both Renaissance and Reformation. এই রেনেসা আর রিফর্মেশনকে প্রকাশ করার জন্য খুব পারফেক্ট একটা মাধ্যম হয়ে উঠেছিল এই অ্যালেগরিক্যাল পোয়েম, অ্যালেগরিক্যাল স্টোরিজ এইগুলো। Further, Spencer sought to convey some abstract ideas, and for this purpose, the allegory proved itself to be a meet and fitting medium. এছাড়াও স্পেন্সার অনেক বিমূর্ত ধারণাকে এই অ্যালেগরির মাধ্যমে প্রকাশ করতে চেয়েছিলেন, বিভিন্ন বিমূর্ত ধারণাকে তিনি মানুষের সামনে রাখতে চেয়েছিলেন, সেই ধারণাগুলোকে সকলের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। তার জন্য এই অ্যালেগরিক্যাল রূপকধর্মিতা, এই যে ব্যাপারটা, এই রূপকধর্মিতা একটা গুরুত্বপূর্ণ এবং খুবই উপযুক্ত মাধ্যম হয়ে দেখা দেয়। Through some concrete symbols, the abstract values or ideas have been expressed with a remarkable vividness. Remarkable vividness রিমার্কেবল যে জিনিসটা স্মরণীয় হয়ে থাকবে, vividness বিচিত্রতা। তো কি বলছে? থ্রু সাম কংক্রিট সিম্বলস, কিছু সিম্বলসের মাধ্যমে এই যে বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসগুলোকে, বিমূর্ত ধারণাগুলোকে, বিভিন্ন ভ্যালুসগুলোকে প্রকাশ করা হতে থাকে খুব মনে রাখার মতো এরকম বিচিত্রতার সাথে। বিভিন্ন রকমভাবে এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোকে প্রকাশ করা হতে থাকে বিভিন্ন রূপকধর্মিতার মাধ্যমে, বিভিন্ন সিম্বল ইউজ করে। তো এই হয়ে গেল আমাদের টেক্সটটা। তো এবার আমরা এক এক করে কোয়েশ্চেন আনসারগুলো সলভ করে নেব। তো ফার্স্টে কি রয়েছে? ট্রু ফলস রয়েছে। কি বলেছে? স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। তো ফার্স্টের কোয়েশ্চেনটা কি বলেছে? স্পেন্সার রোড ফেয়ারি কুইন। তো এটা ট্রু হবে, কারণ 278 পাতায় দেখো লেখাই রয়েছে সেকেন্ড লাইনে, ফেয়ারি কুইন, ইন ফেয়ারি কুইন স্পেন্সার হ্যাজ ফলোড দিস মাচ পপুলার মিডিয়েভাল ট্রেডিশন উইথ পারফেক্ট ফাইডেলিটি। ফেয়ারি কুইনে স্পেন্সার এই যে মিডিয়েভাল যে ট্রেডিশনটা ছিল, রূপকধর্মিতা, অ্যালেগরি, এই জিনিসটাকে ইউজ করেছিলেন। তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ফেয়ারি কুইন স্পেন্সার লিখেছিলেন। তো এটা হয়ে গেল ট্রু। সেকেন্ড ডেটটা কি বলেছে? অ্যালেগরি ওয়াজ দ্য মোস্ট পপুলার লিটারারি ফর্ম ইন দ্য মিডিয়েভাল এজ। মধ্যযুগে অ্যালেগরিটা সব থেকে পপুলার ফর্ম ছিল। এটা হচ্ছে কি সব ট্রু হচ্ছে, কারণ একদম ফার্স্টেই লেখা রয়েছে, দেখো 277 পাতায় ফার্স্ট লাইনে, ডিউরিং দ্য মিডল এজেস অ্যালেগরি ওয়াজ দ্য মোস্ট পপুলার ফর্ম অফ লিটারেচার। তো বলেই দেওয়া আছে ফার্স্ট লাইনে, মধ্যযুগে সব থেকে জনপ্রিয় লিটারারি ফর্ম ছিল অ্যালেগরি। তো এটাও হয়ে গেল ট্রু। 3 নাম্বারটা কি বলেছে? স্পেন্সার ওয়াজ দ্য টিপিক্যাল প্রোডাক্ট অফ রোম্যান্টিক এজ। এটা কিন্তু ফলস হবে, কারণ স্পেন্সার রোম্যান্টিক এজে নয়, এলিজাবেথান এজের মানুষ ছিলেন, এবং এলিজাবেথান এজে রোম্যান্টিসিজমের কিন্তু কোনো ব্যাপার ছিল না। সেখানে তখন কি চলছিল? রেনেসা চলছিল, রিফর্মেশন চলছিল, নবজাগরণ হচ্ছিল, পুনর্গঠন হচ্ছিল, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সব দিক থেকে পুনর্গঠন হচ্ছিল, নবজাগরণ আসছিল। তো এটা রোম্যান্টিক এজ একদমই নয়। তো সেই কারণে এই আনসারটা হয়ে যাবে কি? ফলস। আচ্ছা, নাম্বার এ হয়ে গেল, ট্রু ফলস করে নিলাম। এবার নাম্বার বি তে কি কোয়েশ্চেন আনসার রয়েছে। তো কোয়েশ্চেন আনসারগুলো এবার আমরা এক করে সলভ করে ফেলি। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? হাউ ডিড স্পেন্সার গিভ ভেন টু দ্য স্পিরিট অফ হিজ এজ। তার এজে যে স্পিরিটটা চলছিল, তার এজে যে জিনিসটা বেশি করে চলছিল, চারিদিকে যে ব্যাপারটা ট্রেন্ডি ছিল, সেই জিনিসটাকে তিনি কিভাবে ভেন্ট দিলেন, সেই জিনিসটাকে কিভাবে জোর দিলেন, সকলের সামনে প্রকাশ করলেন। তো এখানে লেখাই আছে, আনসারটা একটু দেখে নিই। এই যে দেখো 278 পাতায় 3 নাম্বার লাইন দেখবে, হি গেভ ভেন টু দ্য স্পিরিট অফ হিজ এজ থ্রু দ্য মিডিয়াম অফ অ্যালেগরি। ব্যাস এইটুকুনি, তাহলে আনসার পরিষ্কার লেখাই আছে। শুধু আমরা কি করব? হি বলতে কাকে বোঝাচ্ছে? স্পেন্সারকে বোঝাচ্ছে। তো আমরা হিটা লিখবো না, হি এর জায়গায় নামটা লিখে দেবো স্পেন্সার। বাদ বাকি পুরো এই জাস্ট লাইনটা যেরকম লেখা আছে ওই রকম ভাবে লিখলেই কিন্তু আনসার আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো লিখে ফেলি আনসারটা। কি লিখবো? হাউ ডিড স্পেন্সার গিভ ভেন টু দ্য স্পিরিট অফ হিজ এজ। আচ্ছা, কোয়েশ্চেনটা দেখতে হবে কোন টেন্সে দেওয়া আছে। কোয়েশ্চেনটা লেখা রয়েছে ডিড। হাউ ডিড, ডিড যখন থাকে তখন পাস্ট টেন্সে কোয়েশ্চেন করা থাকে। তো আমাদের আনসারটাও তাই পাস্ট টেন্সে দিতে হবে। তাহলে কি লিখবো? স্পেন্সার gave vent
স্পেন্সার গেভ, গিভ আমরা লিখিনি, পাস্ট টেন্স ইউজ করেছি, গেভ ভেন টু দ্য স্পিরিট অফ হিজ এজ থ্রু দ্য মিডিয়াম অফ অ্যালেগরি। মানে অ্যালেগরির মাধ্যমে তিনি তার এজ মানে তার সময়টাকে, তার যুগটাকে, যুগের যে স্পিরিটটা ছিল সেই স্পিরিটটাকে অ্যালেগরির মাধ্যমে তিনি তুলে ধরেছিলেন, জোর দিয়েছিলেন। আচ্ছা, এবার আসছে নাম্বার 2। নাম্বার 2 তে কি কোয়েশ্চেন আছে দেখে নিই। নাম্বার 2 তে বলেছে হোয়াট ডু উই নোটিস ইন এলিজাবেথান এজ। আমরা এলিজাবেথান এজে কি নোটিস করতে পেরেছিলাম? এই কোয়েশ্চেনটা কিন্তু দেয়া আছে প্রেজেন্ট টেন্সে, তো আমরা আনসারটাও প্রেজেন্ট টেন্সে দেব। এই যে 278 পদে 1 2 3 4 5 নাম্বার লাইনটা দেখো, এখানে পরিষ্কার লেখা আছে ইন দিস এজ উই নোটিস দ্য ক্রস কারেন্টস অফ দ্য টু সিগনিফিকেন্ট মুভমেন্টস রেনেসা অ্যান্ড রিফর্মেশন। তো এটাই লিখে দেবো, শুধু ইন দিস এজটার জায়গায় আমরা মেনশন করে দেবো এলিজাবেথান এজ, কারণ কোয়েশ্চেনে যেহেতু এলিজাবেথান এজ কতটা মেনশন করা আছে। তো কি লিখবো? ইন দা Elizabethan age we notice the cross currents of the টু সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ মুভমেন্টস, দুটো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা এলিজাবেথান এজে নোটিস করতে পারি। একটা কি রেনেসা অ্যান্ড রিফর্মেশন। তো আনসার আমাদের রেডি হয়ে গেল। ইন দ্য এলিজাবেথান এজ উই নোটিস দ্য ক্রস কারেন্টস অফ দ্য টু সিগনিফিকেন্ট মুভমেন্টস রেনেসা অ্যান্ড রিফর্মেশন। আর আনসারটাও আমরা প্রেজেন্টে দিয়েছি, নোটিস লিখেছি। তো এই হয়ে গেল আমাদের সেকেন্ড আনসার। এবার আসছে কি থার্ড আনসার। আচ্ছা, এবার আসছে 3 নাম্বার কোয়েশ্চেন। 3 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে? মেনশন দ্য টু গ্রেট লিটারারি মুভমেন্টস অ্যাজ স্টেটেড ইন দ্য অ্যাবাভ টেক্সট। এই ওপরের টেক্সটে যে দুটো গুরুত্বপূর্ণ লিটারারি মুভমেন্ট, সাহিত্যের দিক থেকে যে দুটো গুরুত্বপূর্ণ মুভমেন্টের কথা বলা হয়েছে, সেই দুটো জিনিসকে আমাদের লিখতে হবে। তো দুটো গুরুত্বপূর্ণ মুভমেন্ট কি ছিল? আমরা জানি রেনেসা আর রেভলিউশন। এই রেনেসা আর রেভলিউশনের ফ্লেভারটাই তখনকার দিনে সাহিত্যিকদের লেখার মধ্যে উঠে আসতো। তারা যা কবিতা লিখতেন, গল্প লিখতেন, এই রেনেসা আর রিফর্মেশনের ফ্লেভারটাই তাদের গল্প বা কবিতার মধ্যে থাকতো। তো এই দুটো জিনিসকেই আমরা তাহলে গ্রেট লিটারারি মুভমেন্ট হিসেবে গণ্য করব। তো সেটাই আমরা লিখে ফেলি। কি কোয়েশ্চেন আছে? মেনশন দ্য টু গ্রেট লিটারারি মুভমেন্টস অ্যাজ স্টেটেড ইন দ্য অ্যাবাভ টেক্সট, তাই তো? তো আমরা কোয়েশ্চেন ধরেই আনসার লিখবো। আমরা ফার্স্টে কি লিখে নেব? এই যে দ্য টু গ্রেট লিটারারি মুভমেন্টস অ্যাজ স্টেটেড ইন দ্য অ্যাবাভ টেক্সট আর বলে জাস্ট দুটো মুভমেন্টের নাম আমরা লিখে দেব। দ্য টু great literary movements as stated in the above text are the two great literary movements as stated in the above text। যে দুটো গ্রেট লিটারারি মুভমেন্ট এই টেক্সটার মধ্যে বলা হয়েছে সেগুলো, তারপর লিখলাম আর, তার মানে কি সেগুলো হলো। এবার হচ্ছে নামটা মেনশন করব। একটা হলো রেনেসা আর একটা হলো
রিফরমেশন। এই হয়ে গেল আমাদের তিনটে আনসার। আচ্ছা, এবার আমরা গ্রামারটা সলভ করব। গ্রামারটা 277 পেজে রয়েছে। তো ফার্স্টেই যে গ্রামারটা দিয়েছে, যে কোয়েশ্চেনটা দিয়েছে, সেটা একটু আগে লিখে নিই কোয়েশ্চেনগুলো। 4 এর এ বলেছে দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তো কি হবে, আগেই ফার্স্টে দেখবো হচ্ছে লাইনটা কোন টেন্সে রয়েছে। লাইনটা কি, পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। সাবজেক্ট বিভার্ব, পাস্ট টেন্সের বিভার্ব বলেছে, ওয়াজ ব্যবহার হচ্ছে পাস্ট টেন্সের বিভার্ব। তারপর মেন ভার্ব, তার সাথে আইএনজি অ্যাড হয়েছে। তারপরে বাকি রেস্টটা বসে গেছে। তো বোঝাই যাচ্ছে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস মেনে আমরা এটা ভয়েস চেঞ্জটা করে ফেলবো। ভয়েস চেঞ্জে অবজেক্ট আগে কি হয়, সাবজেক্ট হয়ে আসে। অবজেক্ট কে, দ্য গ্রাউন্ড, চলে এলো সামনে, দ্য গ্রাউন্ড। তারপরে কি বসে, ওয়াজ বা ওয়্যারের মধ্যে একটা কিছু বসে, দ্য গ্রাউন্ড সিঙ্গুলার, তাই বসবে ওয়াজ। তারপরে বিং বসে, লিখে দিলাম বিং। তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে। মেন ভার্বটা কি, ডিগ। এর সাথে তো আইএনজি পাস্ট কন্টিনিউয়াস বলে যোগ করা হয়েছিল, কিন্তু মেন ভার্বটা হচ্ছে ডিগ। ডিগের থার্ড ফর্ম কি হবে, ডাগ, ডি ইউজি। তা কি হলো, দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই হারমিট। ক্লিয়ার? নেক্সটটা বি এর কোয়েশ্চেনটা কি বলেছে, সেকেন্ড কোয়েশ্চেনটা আর কি, as soon as she left the train, she would forget our brief এনকাউন্টার। তো এটাকে কি করতে বলা হয়েছে, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে, নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, নেগেটিভই করতে বলা হয়েছে। তো নেগেটিভ এটাকে কি করে বানাবো, অ্যাজ সুন অ্যাজ থাকলে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে সেটাকে আমরা কি, নো সুনার হ্যাড, এইটা দিয়ে কিন্তু নেগেটিভ আমরা বানাতে পারি। তো সেরকম ভাবেই আমরা এটাকে নেগেটিভ বানিয়ে ফেলবো। তো এইটাকে অ্যাজ সুন অ্যাজ থাকলে সেটাকে চেঞ্জ করে নো সুনার হ্যাড, এই কথাটা কিভাবে ইউজ করতে হয়, এই অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা নো সুনার বসিয়ে দেবো, নো সুনার হ্যাড বসিয়ে দেবো। বসে গেল। তারপরে যে অ্যাজ সুন অ্যাজের পরে যে পার্টটা থাকে, সেই পার্টটাকে পুরোপুরি লিখে দিতে হয়। সেটা লিখে দিই, she left the train। তারপরে কি লিখতে হয়, একটা দেন বসাতে হয়। সেকেন্ড পার্টটা শুরু হওয়ার আগে জাস্ট একটা দেন বসাতে হয়। বসিয়ে দিই দেন, হয়ে গেল। তারপরে যে পার্টটা আছে সেইটা যেরকম আছে ঠিক সেরকম ভাবে লিখে দেব, she would forget our brief encounter। তাহলে কি হলো, as soon as she left the train she would forget our brief encounter ছিল। as soon as থাকলেই যদি সেন্টেন্স শুরু হয় as soon as দিয়ে, সেটাকে নেগেটিভ আমরা সঙ্গে সঙ্গে নো সুনার হ্যাড দিয়ে করব। একদম ইজি জিনিস। নো সুনার হ্যাড কি বসাবো, তাহলে as soon as এর জায়গায় নো সুনার হ্যাডটা বসিয়ে দিচ্ছি। তারপরে যে পার্টটা আছে সেই পার্টটা সেম টু সেম লিখে দিচ্ছি, she left the train, হয়ে গেল। এবার যে সেকেন্ড পার্টটা আছে সেটা শুরু করার আগে জাস্ট একটা দেন বসাবো, দেন বসিয়ে দিলাম। তারপর যে সেকেন্ড পার্টটা, এই সেকেন্ড পার্টটা হচ্ছে যেরকম আছে সেরকম লিখে দেবো, she would forget our brief encounter। হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স রেডি। ক্লিয়ার? তো চলো নেক্সটটা দেখা যাক তাহলে। আচ্ছা, ওপরেরটা একটু হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, লেখা হয়ে গিয়ে থাকবে।
তো উপরেরটা মুছে দিচ্ছি, উপরের দিকে লিখতে সুবিধা হয় তাই। আচ্ছা 3 নাম্বারটা কোয়েশ্চেন কি দিয়েছে দেখি। বলছে it means he is dead। করতে কি বলেছে, এটা করতে বলা হয়েছে verb form of dead। ডেড এর ভার্ব ফর্মটা, এই ডেড এর ভার্ব ফর্মটা ইউজ করতে বলা হয়েছে। ইউজ করে লাইনটাকে আবার লিখতে হবে, তাই তো। তো ডেড আগে কোন পার্টস অফ স্পিচ জেনে নি। ডেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ হি ইজ ডেড বলতে হি কেমন অবস্থায় রয়েছে সেটা বর্ণনা করছে, তাই ডেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডেড এর ভার্ব ফর্ম কি, ডেড এর ভার্ব ফর্ম হচ্ছে ডাই। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারে, it means he has died। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, হি ইজ ডেড। তো তার মানে কি, এটা বলতে চাইছে যে ইট মিনস হি ইজ ডেড। এই লাইনটা মানে হলো, এর মানে হয় যে সে হয় মৃত। মানে কি আমরা এরকম ভাবে বলতে পারি, তো এর মানে হচ্ছে সে মারা গেছে। তার মানে কি মারা যাওয়ার কাজটা হয়ে গেছে, সেইটা মানে এফেক্টটা যেন এখনো আমাদের সাথে রয়ে গেছে। তার মানে কি এইটা কখনো হয় যদি কোনো কাজ হয়ে গিয়েও তার এফেক্টটা আমরা ফিল করতে পারি, আমাদের সাথে রয়ে যায়, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। তো সেই জন্য আমরা এখানেও প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছি, হি হ্যাজ ডাইড। ডাই এর থার্ড ফর্ম হচ্ছে ডাইড, মেন ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করে দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যা করা হয় সেটা সেই নিয়ম অনুযায়ী। তো ভার্ব ফর্মে ইউজ করা হলো, প্লাস মানেও পাল্টানো না, লাইনটাও রিরাইট করা হয়ে গেল। ইট মিনস হি ইজ ডেড, এটাকে আমরা ভার্ব ফর্মে ইউজ করলাম ডেড এর, ইট মিনস হি হ্যাজ ডাইড। ক্লিয়ার। 4 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে, 4 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে, আগে লিখে নিই। The eternal summer shall not fade। The eternal summer shall not fade, এটাকে কি করতে হবে, অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক বানাতে হবে, হ্যাঁ বাচক বাক্য তৈরি করতে হবে। The eternal summer shall not fade, চিরন্তন গ্রীষ্ম যেন কখনো আবছা হয়ে না যায়, মুছে না যায়। তো এটা বোঝাই যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স নট কথাটা রয়েছে, এটাকে অ্যাফার্মেটিভ কিভাবে বানাবো, মানে আমাদের এই নট, নো, নট, ডু নট, ডিড নট যা থাকবে, না বাচক যা থাকবে সেন্টেন্স থেকে সরাতে হবে, অথচ মানেও পাল্টাবে না। তো আমরা একটু এই জিনিসটার আগে মানে বুঝি। দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, চিরন্তন গ্রীষ্ম যেন মুছে না যায়। এটাকে আমরা কি করতে পারি, ফেড কথাটার অপোজিট ওয়ার্ড ইউজ করে দিতে পারি, আনফেড। এটাকে তাহলে আমরা ঘুরিয়ে এরকম লিখতে পারি, দ্য ইটারনাল সামার শ্যাল রিমেন, রিমেন মানে কি বজায় থাকা, আনফেড। এরকম কেন লিখলাম, বলেছে ইটারনাল সামার যেন কখনো মুছে না যায়। তো আমরা ঘুরিয়ে এটা বলতেই পারি, ইটারনাল সামার যেন চিরকাল না মোছা অবস্থাতেই থাকে, আনফেড থাকে সব সময়। ফেডের অপোজিট হচ্ছে আনফেড, ফেড মানে মুছে যাওয়া, আনফেড মানে মুছে না যাওয়া, মানে অপোজিটটা। তো আমরা অপোজিটটা ইউজ করলাম। কোনো নেগেটিভ ওয়ার্ড দেখো এই লাইনে কিন্তু নেই, কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে সেটা নেগেটিভ সেন্টেন্সই থাকতো, কিন্তু যেহেতু অ্যাফার্মেটিভ বানাচ্ছি তাই নেগেটিভ ওয়ার্ড তুলে দিয়েছি, আর ফেডের অপোজিট ওয়ার্ড আনফেড ইউজ করে দিয়েছি। আর একটু সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করেছি, ওয়ার্ডস চেঞ্জ করেছি অ্যাকচুয়ালি, যে রিমেন কথাটা এনেছি যেন আনফেডই থেকে যায়। এর মানেই তো হচ্ছে যে যেন কোনোদিন ফেড না হয়।
তো যেন কোনোদিন ফেড না হয়, এটাকে আমরা কিভাবে বলেছি উল্টোভাবে, যে যেন আনফেডই থেকে যায় সবসময়। মানে যেমন ধরো ঘুরিয়ে বললাম, তিনি যেন কোনোদিন না মরেন, এটাকেই বলতে পারি। তো তিনি যেন সবসময় জীবন্ত অবস্থাতেই থেকে যান। ঠিক একইভাবে যে ফেড যেন না হয়, ওটাকেই বলেছি কি, যেন সবসময় আনফেড থেকে যান। এবার আসছে 5 নাম্বার, উপরেরটা মুছে দিচ্ছি। It has grown slowly, consuming the earth. এটাকে স্প্লিট করতে বলা হয়েছে, দুটো আলাদা আলাদা সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে বলা হয়েছে। তো ফার্স্টে দেখে নিচ্ছি এই সেন্টেন্সটার মানেটা কি। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। পৃথিবী থেকে সবকিছু রসদ সংগ্রহ করে এটা আস্তে আস্তে বড় হয়ে উঠেছে। টেন্সটা কোন টেন্সে দেওয়া আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সাবজেক্ট বসেছে, হ্যাজ বা হ্যাভের মধ্যে হ্যাজ বসেছে, গ্রো এর থার্ড ফর্ম গ্রোন বসেছে, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে কাজও হয়েছে দুটো, তো দুটো কাজকে আলাদা করে দিলেই দুটো লাইন তৈরি হয়ে যাবে। একটা কি, এটা আস্তে আস্তে বড় হয়ে উঠেছে, আর একটা হচ্ছে কি পৃথিবীকে কনজিউম করেছে, মানে পৃথিবী থেকে রসদ সংগ্রহ করেছে। দুটো কাজ হয়েছে, তো দুটো কাজকেই আলাদা আলাদা করে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখে দিলেই আমাদের ঝামেলা মিটে গেল। কি লিখতে পারি? ইট হ্যাজ গ্রোন স্লোলি, এই হয়ে গেল একটা লাইন। একটা লাইন কি, ইট হ্যাজ, কনজিউমটার থার্ড ফর্ম ইউজ করে দিই, consumed the earth। এই হয়ে গেল সেকেন্ড লাইন। এই হয়ে গেল আমাদের ফার্স্ট লাইন, ইট হ্যাজ গ্রোন স্লোলি। সেকেন্ড লাইন হয়ে গেল কি, ইট হ্যাজ কনজিউমড দ্য আর্থ। তো দুটো কাজ হয়েছে, দুটো কাজকে আলাদা আলাদা দুটো লাইনে ভাগ করে দিয়েছি। কোন টেন্সে ফার্স্ট লাইন সেন্টেন্সটা ছিল? ফার্স্ট সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, তাই আমরা দুটো সেন্টেন্সকে আলাদা আলাদা করে লিখেছি এবং দুটোকে আলাদা আলাদা করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই লিখেছি। হয়ে গেল আমাদের 5 নাম্বার আনসার রেডি। এবার লাস্টেরটা দেখে নি কি বলেছে। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? I asked. ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? আই আস্কড, ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। তো লাইনটা বুঝতেই পারছো, আইজ হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করি? ফার্স্টে আই আস্কড লিখে দিই, কোয়েশ্চেনটায় WH ওয়ার্ড আছে হোয়াট, তো এখানেও জয়নারও, তাই WH ওয়ার্ড ইউজ হবে। লিখে দিলাম হোয়াট, আই আস্কড হোয়াট, হয়ে গেল। এবার যে বাকি পার্টটা আছে, ইজ ইট লাইক আউটসাইড, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্মে আমাদের লিখতে হবে। মানে এখানে তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মে দেওয়া আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্ম মানে কি, আগে ভার্ব, তারপরে হচ্ছে এই যে সাবজেক্ট বসেছে। তো এটাকে কি করতে হবে? ভার্বটাকে পরে দিতে হবে, সাবজেক্টটাকে আগে আনতে হবে। এটাই হচ্ছে অ্যাসার্টিভ ফরম্যাট। তো কি লিখবো? আই আস্কড হোয়াট হয়ে গেছে, সাবজেক্টটাকে আগে নিয়ে চলে যাচ্ছি ইট, তারপরে ভার্বটাকে দিচ্ছি ইট ইজ লাইক আউটসাইড। আই আস্কড হোয়াট ইট ইজ লাইক আউটসাইড। একটা ছোট্ট জিনিস চেঞ্জ করতে হবে। ন্যারেশন চেঞ্জে কি হয়, এই কোটেশনের মধ্যে যে টেন্সটা থাকে সেই টেন্সটা পাল্টায়। তো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে লাইনটা কোটেশনের মধ্যে, তো সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে কিসে চেঞ্জ হয়? সিম্পল পাস্ট টেন্সে চেঞ্জ হয়। তো এখানেও আমরা তাই ইজটাকে চেঞ্জ করে দেব ওয়াজ। এই হয়ে গেল আমাদের আনসার রেডি। আই আস্কড হোয়াট, হোয়াটটা জয়নার, তারপরে ইট ওয়াজ লাইক আউটসাইড। হোপফুলি তোমাদের ক্লিয়ার হলো। চলো এবার আর্টিকেল প্রিপোজিশনটা করে নিই, ঝামেলা মিটে যাক। আচ্ছা, আর্টিকেল প্রিপোজিশনটা করার খুব ইজি নিয়ম হচ্ছে কি, টেক্সট ভালো করে পড়ে ফেলো।
টেক্সটটা পড়ে পড়ে প্রায় মুখস্থ করে ফেলো, ব্যাস তাহলেই 3-এ 3 পাওয়া যাবে। মানে এইচএস এর গ্রামার এটা ভীষণ সুবিধে, যে কি অন্যান্য ক্লাসে কি হয়, অন্যান্য ক্লাসে গ্রামার মানে 5 থেকে 10 অবধি গ্রামার কি দেবে বোঝা যায় না, গ্রামারের সিলেবাস আমরা জানি না, মানে এক্স্যাক্ট কোন মানে কি কোয়েশ্চেন আসতে পারে আমরা জানি না। সিলেবাস তো জানি যে কোন কোন চ্যাপ্টারের উপর কোয়েশ্চেন আসবে, যে ভয়েস চেঞ্জ থেকে কোয়েশ্চেন আসবে, ন্যারেশন থেকে কোয়েশ্চেন আসবে, আর্টিকেল প্রিপারেশন থেকে কোয়েশ্চেন আসবে, কিন্তু এক্স্যাক্ট কি আসবে আমরা জানি না। কিন্তু এইচএসে কিন্তু আমরা জানি কোয়েশ্চেন কি হতে পারে, কারণ টেক্সটের লাইন তুলে আর্টিকেল প্রিপারেশন দেওয়া হয়। তো টেক্সট যদি ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু আর্টিকেল প্রিপারেশনে 3-এ 3 ছাকা পাওয়া যায়। তো আমাদের যদি এইচএসে খুব ভালো মার্কস পেতে হয় তাহলে গ্রামারের দিকে আমাদের কিন্তু একটু জোর দিতে হবে। আর যেহেতু আমাদের নাম্বার ক্যারি করাটা অনেকটা ইজি, টেক্সট পড়লে 3 নাম্বার একদম ধরা বাঁধা, তো এখানেও তাই টেক্সচুয়াল গ্রামারই দিয়েছে আর্টিকেল প্রিপারেশন। এটা দিয়েছে হচ্ছে ওই জারের গল্প থেকে, মানে 3 কোয়েশ্চেন্স থেকে দিয়েছে। তো কি দিয়েছে ফার্স্টেরটা পড়ি, দ্য জার টার্ন অ্যারাউন্ড অ্যান্ড স, বই খুললে আরামসে এই কোয়েশ্চেন আনসারগুলো পেয়ে যাবে, তবু একবার বলে দিচ্ছি। দ্য জার টার্ন অ্যারাউন্ড অ্যান্ড স ড্যাশ বিয়ার্ডেড ম্যান, এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং ড্যাশ ড্যাশ দ্য উড, আউট অফ দ্য উড। The man held his hand pressed dash his stomach against his stomach and blood was flowing dash dash them from under them. তোমরা বই খুলেও মিলে নিতে পারো, আনসার কারেক্ট আছে। একবার লিখে দিচ্ছি যে যে আর্টিকেল প্রিপারেশন গুলো বসলো। তো ফার্স্টেরটা কি ছিল, স এ বিয়ার্ডেড ম্যান, come running out of, তারপরটা হচ্ছে কি against, লাস্ট দুটো হচ্ছে কি from আর under। এই যে a out of against from under, বই থেকে তোমরা মিলিয়ে নাও, দেখবে মিলে গেছে। তো এই ছিল আমাদের আজকের আনসিন আর গ্রামার প্র্যাকটিস সেশন। তো এইচএস এর স্টুডেন্টরা যারা মনে করছো যে এগুলো ফলো করে এগুলো দেখে তোমাদের হেল্প হচ্ছে, তারা শেয়ার করো, ফলো করো, আমরা আরও এরকম ক্লাস দেবো, আরও অনেক প্র্যাকটিস করব, তোমাদের এইচএস এর রেজাল্ট যাতে ভালো হয়, তোমরা যাতে ভালো করে রেজাল্ট করতে পারো, ভালো নাম্বার পেতে পারো, সেই জন্য আরও অনেক টিপস আমরা দিয়ে থাকবো। আমাদের চ্যানেল ফলো করো, লাইক করো, শেয়ার করো।